নমস্কার, পড়ছি লেখক নারায়ণ সান্যালের উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরির এখন চলছে এর দ্বিতীয় খণ্ড। আজ শুরু করছি রূপমঞ্জরি এই অডিও সিরিজের 36তম পর্ব, অর্থাৎ রূপমঞ্জরি অডিও বুক পার্ট 36 শুরু করলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, ছোটমা বলেছিল বটে, আমার একটা জমকালো নামও আছে, রূপমঞ্জরি। মন চুরি? হ্যাঁ, ঠিক কথা। রূপর মন তো চুরি করলি রে তুই। আবার টেনে নিলেন তাকে বুকে। ঠিক সেই মুহূর্তে কোন অন্তরাল থেকে ঝড়ের বেগে এসে উপস্থিত হলেন ভবতারণ গঙ্গোপাধ্যায়। ঊর্ধ্বাঙ্গে রেশমের বেনিয়ান, মাথায় প্রাক রামমোহন শ্যামলা, পরনে চুনট করা ফরাসডাঙ্গার ধুতি, পায়ে প্রাক বিদ্যাসাগরী সুঁড়তলা চটি। ছুটে এসে চেপে ধরলেন শিশুটির মোমের মতন নরম হাত। একটা হ্যাঁচকা টানে ছিনিয়ে নিলেন বাপের বঞ্চিত বুক থেকে। একা একা এখানে এসেছিস কেন হতচ্ছাড়ি? মেয়েটি ভয়ে সিঁটিয়ে গেল। অস্ফুটে বললে, একা তো আসেনি দাদু, এরা সকলেই তো। আবার মুখে মুখে চোপা। কোথাও কিছু নেই। ওর কচি গালে ঠাস করে বসিয়ে দিলেন বিরাশি শিক্ষার একটা চড়। রাগটা রবীন্দ্রনাথের ওপর, কিন্তু চপেটাঘাতের বেগটা সহ্য করতে হলো অতটুকু শিশুকে। গালে হাত দিয়ে ধুলোর মধ্যেই বসে পড়ল বেচারি। তার নরম গালে দাদুর পাঞ্জার ছাপ ফুটে উঠেছে। দুরন্ত ক্রোধে উঠে দাঁড়ালেন রূপেন্দ্রনাথ। বলিষ্ঠ গঠন যুবপুরুষ, মেদ সর্বস্ব ভবতারণ তার অপেক্ষা অন্তত 25 বছরের বড়, মাথায় 1 বিঘত ছোট। রূপেন্দ্রের একটি মুষ্টাক হাত ঠিক ওইভাবে চোয়ালে হাত দিয়ে ধুলোর ওপর বসে পড়তেন দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর নায়েব মশাই। কিন্তু নিতান্ত ঘটনাচক্রে সে দুর্ঘটনা ঘটল না। তার পূর্বেই অন্তরিক্ষ থেকে বজ্রগম্ভীর স্বরে যেন দৈববাণী হলো, ক্ষান্ত হও রূপেন্দ্রনাথ। রূপেন্দ্রনাথ ঘুরে দাঁড়ালেন। দেখলেন পূর্ব মুহূর্তে আড়াআড়ি ভাবে উদ্যানটা অতিক্রম করছিলেন গৃহস্বামী স্বয়ং। সমস্ত ঘটনাটা তিনি প্রত্যক্ষ করেছেন। দীর্ঘদেহী মানুষটি বড় বড় পা ফেলে এগিয়ে এলেন ঘটনাস্থলে। প্রথমেই ধুলো থেকে কোলে তুলে নিলেন প্রায় জ্ঞানহীন বালিকাটিকে। তারপর এদিকে ফিরে বললেন, তুমি ওকে ওভাবে মারলে কেন ভবতারণ? ভবতারণ ততক্ষণে আত্মস্থ হয়েছেন। বললেন, দিন ওকে। একটি হাত বাড়িয়ে দিলেন নাতনিকে কোলে নিতে। 1 পা পিছিয়ে গেলেন জগন্নাথ তর্কপঞ্চরণ। বললেন, কথা ঘুরিও না ভবতারণ, প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও। তোমার এই চণ্ডালী ক্রোধের কৈফিয়ত দাও। ভবতারণ স্পষ্টই বিরক্ত হলেন। বললেন, কৈফিয়ত আবার কি দেব? অন্যায় করেছিল তাই শাসন করেছি। আমার নাতনিকে আমি শাসন করতে পারবো না? পারবে, তোমার ভদ্রাসনের চৌহদ দিতে। এখানে এই বাড়িতে তোমার মতন এই শিশুটিও আমার নিমন্ত্রিতা অতিথি। ফলে আমাকে ব্যাপারটা সমঝে নিতে হবে বই কি গাঙ্গুলি? বলো, শিশুটি কি এমন অন্যায় করেছিল যাতে এভাবে ওকে চপেটাঘাতে অজ্ঞান করে দিলে? ভবতারণ কুণ্ঠিত হয়ে বললেন, না কি বলছেন? অজ্ঞান কেন হবে? দিন ওকে আমার কোলে। বজ্রগম্ভীর স্বরে জগন্নাথ তর্কপঞ্চরণ বললেন, না, উপযুক্ত কৈফিয়ত দিতে না পারলে দৌহিত্রীকে কোলে নেবার অধিকার তুমি চিরকালের মতন হারিয়ে ফেলেছ ভবতারণ। এখন থেকে ও থাকবে ওর পিতার কাছে। মানে, আপনি কি সেই জন্যে এভাবে ষড়যন্ত্র করেছেন? কৌশলে হটিকে কেড়ে নিয়ে নিজের শিষ্যের হাতে তুলে দিতে চান? তাই জন্যেই কি আমার সপরিবার নিমন্ত্রণ হয়েছে এই শ্রাদ্ধ বাড়িতে? জগন্নাথ বললেন, তুমি আমার অতিথি, তাই আজ তোমার এই ঘৃণিত অভিযোগের জবাব আমি দেব না। তবে এটা জেনে রাখো, এই শিশুটিকে আর তুমি ফেরতও পাবে না। ভবতারণ গঙ্গোপাধ্যায় ফরাসিডাঙ্গার ডাক সাইটের নায়েব, ইন্দ্রনারায়ণ চৌধুরীর দক্ষিণ হস্ত। যে ইন্দ্রনারায়ণ হচ্ছেন ফরাসি গভর্নর ডুপ্লেক্সের দেওয়ান এবং অর্ধকৌলিন্যে একমাত্র জগৎ শেঠ ছাড়া গৌড়মণ্ডলের আর সকলের সঙ্গে যিনি টেক্কা দিতে পারেন।
বর্ধমান রাজ, নদিয়া রাজ, নাটোরের রানী। ভবতারণের দাপটে বাঘে গরুতে একঘাটে জল খায়। টুলো পণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চাননকে তিনি থোড়াই কেয়ার করেন। বললেন, কাজটা যতটা সহজ হবে মনে করেছেন অতটা সহজ হবে না কিন্তু ঠাকুর মশাই। ত্রিবেণী থেকে হটির বাপ সময় গ্রাম পর্যন্ত পৌঁছতেই পারবে না যদি না উপযাচক হয়ে নিজে কোলে করে আমার নাতনিকে ফরাসডাঙ্গায় আমার ভদ্রাসনে ফিরিয়ে দিয়ে যায়। জগন্নাথ পুরো 10 মুহূর্ত অগ্নিগর্ভ দৃষ্টি মেলে তাকিয়ে রইলেন ভবতারণ গাঙ্গুলির দিকে, নির্বাক, নিষ্পন্দ। তারপর বললেন, কেন গাঙ্গুলি? তোমার সৈন্যবল আছে, তাদের বন্দুক আছে, গাঙে যে ফরাসি জাহাজ ভাসছে তাতে কামান বসানো আছে, সেই জন্য? আপনি তো সবই জানেন, তবে একটি কথা আপনাকে জানিয়ে যাচ্ছি। পঞ্চানন ঠাকুর, জীবিতকালে ঘনশ্যাম সার্বভৌমের প্রতি আপনি অনেক অন্যায় করেছেন। তার শ্রাদ্ধটাও নির্বিঘ্নে হতে দিলেন না নিজের দম্ভে। নিমন্ত্রিত ব্রাহ্মণ অভুক্ত ফিরে যেতে বাধ্য হবে আপনি যদি আমার নাতনিকে ফিরিয়ে না দেন। এবারও দীর্ঘ সময় জ্বলন্ত দৃষ্টি মেলেই জগন্নাথ তাকিয়ে রইলেন অতিথির দিকে। তারপর কোনো কথা না বলে ঘুমন্ত শিশুটিকে কোলে নিয়েই বড় বড় পা ফেলে চলে গেলেন বারমহলে। দ্বিতলের অলিন্দ থেকে তুলসী অনেকক্ষণ ধরে ঘটনাটা দেখছিল। বস্তুত রূপেন্দ্রনাথ যখন ছাতিম গাছতলায় নির্জনে এসে বসেন তখন থেকেই। সম্পর্কে শালী, তবুও নিমন্ত্রণ বাড়িতে সর্বসমক্ষে সে সাহস পাচ্ছিল না ওর দিকে এগিয়ে যেতে। কে কি মনে করবে? এখন সে দ্রুত পদে নেমে এলো নিচে। প্রায় ছুটতে ছুটতে এসে পৌঁছল ঘটনাস্থলে। বললে, কি হয়েছে বাবা? ঠাকুরমশাই হটিকে নিয়ে কোথায় চলে গেলেন? ভবতারণ বললেন, সেসব কথা তোর না জানলেও চলবে, তুই ভিতরে যা, তোর মাকে চলে আসতে বল, আমরা এখনই ফরাসি ডাঙায় ফিরে যাব। এক্ষুনি। এক্ষুনি মানে? আমাদের কারো তো মধ্যাহ্ন আহার হয়নি, তুমি খেয়েছ? আমরা কেউই এই শ্রাদ্ধ বাড়িতে জলস্পর্শ করব না। যা, তোর মাকে ডেকে নিয়ে আয় এই মুহূর্তে। তুলসী ঘুরে দাঁড়ালো রূপেন্দ্রনাথের মুখোমুখি। তিনি যে ভঙ্গিমায় বাহুবদ্ধ পাশে দাঁড়িয়েছিলেন সেটিকে আর 150-200 বছর পরে বলা হবে বিবেকানন্দের দার্ঢ্য বিকশিত সমুন্নত ভঙ্গি। তাকেই প্রশ্ন করল তুলসী, কি এমন ঘটল বাণিজ্য মশাই ইতিমধ্যে যাতে? গর্জে উঠলেন ভবতারণ, তুই ভিতরে যাবি নাকি তোকে ওই হটির মতন শাসন করতে হবে? তুলসী তার বাপের দিকে ফিরে তাকালো। কি একটা কথা বলতে যাচ্ছিল, বলা হলো না। তার পূর্বেই ওদিক থেকে এগিয়ে এলেন চতুষ্পাঠের জনৈক অধ্যাপক। নগ্নগাত্রে উত্তরীয়, নগ্নপদ, মাথায় অর্ঘ্যফলার বৈজয়ন্তী, মস্তকের সম্মুখভাগ বিদ্যাসাগরের রীতিতে ক্ষৌরীকৃত। যুক্ত করে ভবতারণ ও রূপেন্দ্রকে নমস্কার করে বললেন, আমার নাম হরেরাম বাচস্পতি। আমি এই টোলে ন্যায় ও বেদান্তের অধ্যাপনা করি। আপনাদের দুজনকে ডাকতে এসেছি। আপনাদের দুজনকে বৈঠকখানা ঘরে ডাকছেন। ভবতারণ বললেন, কে? আপনাদের মালিক পঞ্চানন ঠাকুর? ওর বাচনভঙ্গিতে একটু ক্ষুব্ধ হলেন হরেরাম। ভ্রুযুগলে একটি কুঞ্চন রেখা জেগেই মিলিয়ে গেল। বললেন, আগে না, আপনাদের আহ্বান করেছেন ফরাসি ডাঙ্গার দেওয়ান মহিমা আর্ণব ইন্দ্রনারায়ণ চৌধুরী। ভবতারণ একটু চমকে ওঠেন। বললেন, তিনি এসেছেন? কতক্ষণ? তাঁরও আসার কথা ছিল তা তো জানতাম না। আগে হ্যাঁ, এসেছেন, এই কিছুক্ষণ হলো। সস্ত্রী কি এসেছেন, আপনাদের দুজনকে ডাকছেন। চলুন। তুলসী ভিতর বাড়ির দিকে যাবার জন্য পা বাড়িয়েছিল। বাচস্পতি বললেন, আপনাকেও ডেকেছেন মা লক্ষ্মী, আপনিও আসুন আমার সঙ্গে। তুলসী অবাক হয়ে বললেন, আমাকে? আমাকে তো দেওয়ানজি চেনেনি না। আগে না, আপনাকে ডেকেছেন আমাদের গুরুদেব তর্ক পঞ্চানন ঠাকুর। ও আচ্ছা, চলুন।
পঞ্চানন ঠাকুরের বৈঠকখানাটি প্রকাণ্ড। ঘরের মাঝামাঝি বিশাল একটা নিচু জাজিম ফরাস বিছানো চৌকির সঙ্গে জোড়া দেওয়া চৌকি, ইতস্তত তাকিয়া ছড়ানো, দুদিকের প্রাচীর বরাবর কাঁঠাল কাঠের হাতলহীন কেদারা, তার উপর পশম অথবা কুশের আসন। সেগুলি ব্রাহ্মণ পণ্ডিতের জন্য, যারা জাজিম ফরাসের স্পর্শ বাঁচিয়ে দরবার করতে চান। মাথার উপর প্রকাণ্ড টানা পাখা, যেই দুজন টানে তারা থাকে পাশের ঘরে, শ্রুতি ও দৃষ্টিসীমার বাহিরে। কক্ষের দূরতম প্রান্তে একটি বেতের আরাম কেদারা, পাশে একটি কাঠের সাদামাটা টুল, তার উপর তাম্রকূট সেবনের আয়োজন, আলবোলা। ভবতারণ রবীন্দ্রনাথ আর বাচস্পতি ঘরে ঢুকে দেখলেন আরাম কেদারায় অর্ধশায়িত দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী, রাজকীয় পোশাক, মস্তকে হীরকখচিত রেশমি উষ্মিন উষ্ণিস, তাতে এক ছড়া মুক্তোর মালা জড়ানো, কণ্ঠেও মুক্তামালা। কোটি দেশে বিলম্বিত তরবারি, মোঘল পাঠান ঢঙের বঙ্কিম তলোয়ার নয়, ফরাসি রীতির রিজু কৃপান। জগন্নাথ তর্ক পঞ্চানন বসে আছেন কাছাকাছি কাষ্ঠাসনে, কুশাসনে, তাঁর কাঁধে ঘুমন্ত বালিকাটি বোধ করি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। ওরা তিনজনেই কক্ষমধ্যে প্রবেশ করলেন। তুলসী কপাটের বাইরে থমকে দাঁড়িয়ে পড়ল। ওদের দেখতে পেয়ে ইন্দ্রনারায়ণ ফরসের নলটি নামিয়ে রাখলেন। ভবতারণকে আহ্বান করলেন, আরে এসো এসো গাঙ্গুলি, কতক্ষণ এসেছ, বসো এইখানটায়। ভবতারণ যুক্ত করে নমস্কার করে ফরাসের একান্তে একটি তাকিয়া টেনে নিয়ে বসলেন। কিন্তু প্রত্যুত্তরে কিছু বলার পূর্বেই ইন্দ্রনারায়ণ পুনরায় বাংময় হয়ে ওঠেন। আর উনিই বুঝি সেই ভেষকাচার্য, মন্ত্র বলে যিনি বর্গী সর্দারকে দামোদরে হস্তির সমেত ডুবিয়ে মেরেছিলেন। রূপেন্দ্রনাথ করজোড়ে প্রতিবাদ করেন, এসব বিশ্বাসপ্রবণ গ্রাম্য লোকের রটনা মাত্র। বর্গী সৈন্যদের প্রতিহত করেছিল গ্রামের প্রতিরোধ শক্তি, বিশেষ করে কিছু অচ্যুত সম্প্রদায়ের ধানুকির দল। ইন্দ্রনারায়ণ বললেন, তাই বুঝি? আর বর্ধমানের নায়েব কানুনগো নগেন দত্তজার দ্বিতীয় পক্ষের স্ত্রী, তার মৃগীরোগটা সারালো কে, কিভাবে? শুনেছি গত বছর দত্তজা পুরুষোত্তম ধামে গিয়েছিল। স্তম্ভিত হয়ে গেলেন রবীন্দ্রনাথ। ফরাসি ডাঙায় বসে ওই দেওয়ানজি কেমন করে জ্ঞাত হলেন নগেন দত্তের পরিবারের এই গুচ্ছ তথ্য, তিনি কি জবাব দেবেন বুঝে উঠতে পারেন না। কিন্তু এবারেও ইন্দ্রনারায়ণ তার পূর্বেই বলে ওঠেন, আর প্রবেশদ্বারের বাহিরে হঠাৎ যেন একটা বিদ্যুৎ ঝলক নজরে পড়ল মনে হচ্ছে। মা লক্ষ্মীর ইতস্তত করার হেতুটা কি? তুলসী সব সংকোচ ঝেড়ে ফেলে এগিয়ে এলো, সর্বপ্রথম প্রণাম করল, না বৈঠকখানার মধ্যমণি দেওয়ানজিকে নয়, নগ্নগাত্র পণ্ডিত মশাইকে, তারপর পর্যায়ক্রমে সকল ব্রাহ্মণকেই। ইন্দ্রনারায়ণ বললেন, তোমাকে আগে একবার মাত্র দেখেছি তুলসী মা, কিন্তু জগদ্ধাত্রীকে তো ভোলা যায় না, তাই তোমার শাড়ির বিদ্যুৎ ঝলক প্রবেশদ্বারের কাছাকাছি দেখেই চিনেছি। তোমাকে একটি দায়িত্ব দিচ্ছি তুলসী মা, অন্দরমহলে গিয়ে তোমার জননী এবং জেঠিমা অর্থাৎ আমার সহধর্মিনীকে খুঁজে বার করো। বাচস্পতি মশাই ব্যবস্থা করে দেবেন। তার কোনো ছাত্র একটি পৃথক কক্ষে তোমাদের আর আমাদের পরিবারের মহিলাদের পংক্তি ভোজনে বসিয়ে দেবেন। শ্রাদ্ধ কার্য এখনো সমাপ্ত হয়নি ঠিক কথা, ষোড়শ শ্রাদ্ধ এত শীঘ্র সমাপ্ত হয়ও না, কিন্তু বিশেষ প্রয়োজনে আমাদের অবিলম্বে ফরাসি ডাঙায় ফিরে যেতে হবে। পংক্তি ভোজন শুরু হয়ে গেছে, সুতরাং এতে আপত্তির কিচ্ছু নেই। তুলসী কোনো কথা বলার আগেই ইন্দ্রনারায়ণ বাচস্পতি মশাইয়ের দিকে ফিরে বললেন, ঠাকুর মশাই, আপনার কোনো দায়িত্বশীল ছাত্রকে বলুন অন্দরমহলের একটি একান্ত কক্ষে আমার এবং গাঙ্গুলির পরিবারস্থ সকলকে পংক্তি ভোজনে বসিয়ে দিতে, আর আমাদের দুজনকেও বাহির মহলের কোনো একটি পৃথক কক্ষে। বাচস্পতিটি নমস্কার করে বললেন, এখনই ব্যবস্থা করে দিচ্ছি। ভবতারণ কি যেন বলতে চাইছিলেন, তার মুখের কথা কেড়ে নিয়ে ইন্দ্রনারায়ণ বললেন, তোমাকে এখনো বলাই হয়নি,
সাহেব সন্ধ্যা 6টার সময় তাঁর ক্যাসেলে আমাদের দেখা করতে বলেছেন, একান্তে, তোমাকে আর আমাকে, কারণটা জানি না। বলা বাহুল্য, সাহেব অর্থে ফরাসি গভর্নর জেনারেল ডুপ্লেক্স। বাচস্পতি ততক্ষণে নিষ্ক্রান্ত হয়েছেন। জগন্নাথ এ পর্যন্ত একটি শব্দ উচ্চারণ করেননি। তুলসী আদিষ্ট হয়েও প্রাচীর সই নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তার কারণ সে বিস্মৃত হয়নি। বাচস্পতি মশাই তাকে বলেছিলেন, ওকে ডেকে পাঠিয়েছেন স্বয়ং জগন্নাথ তর্ক পঞ্চানন। ভবতারণ নড়ে চড়ে বসলেন, প্রণিধান করলেন এটি তর্ক পঞ্চাননের একটা ওটসাই কিস্তি। আগে ভাগে ইন্দ্রনারায়ণকে কবজা করে জানিয়েছেন যে তাঁর নায়েব ভবতারণ গঙ্গোপাধ্যায় জলস্পর্শ না করে শ্রাদ্ধ বাড়ি থেকে প্রত্যাবর্তনের সংকল্প জানিয়েছেন। তাতেই ইন্দ্রনারায়ণ দক্ষ অসিচালকের মতন চতুর্দিক লক্ষ্য রেখেই আত্মরক্ষা ও আক্রমণ করে চলেছেন। ভবতারণ বললেন, একটা কথা, আমি কিছু আহার করতে পারবো না এখানে, আমাকে মার্জনা করবেন। আপনি মধ্যাহ্ন আহার সেরে নিন, তারপর আপনার সঙ্গে একসঙ্গে বরং ফরাসি ডাঙায়। কথাটা শেষ করতে দিলেন না ইন্দ্রনারায়ণ। বললেন, বুঝেছি, ক্ষুধা মান্দ। তা তো হতেই পারে। তোমার বেশ মেদ বৃদ্ধি হয়েছে গাঙ্গুলি। মাসে 2-1 দিন উপবাস করা তোমার স্বাস্থ্যের পক্ষে ভালোই। তবে কি জানো ভবতারণ, তোমারই গড় হজম হয়েছে। নাগ, কুর্ম, ক্রিকরায়, দেবদত্ত আর ধনঞ্জয়ের তো তা হয়নি। সুতরাং পশমের আসনে বসো, পঞ্চদেবতাকে অন্ন নিবেদন করো, তদনন্তর যেটুকু তোমার উদর অনুমতি দেয় সেটুকুই সেবা করো, তারপর আচমন করে উঠে যেও। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি ভব, এখানে কোনো লাস্যময়ী সুন্দরী এসে তোমাকে পীড়াপিড়ি করবেন না। এটা খাও, ওটা খাও, নাইলে আমার মাথা খাও, উপরোধে ঠেকে গিলতে হবে না তোমাকে। সেই জন্যেই এই বার মহলের একান্তে ব্যবস্থা করতে বলেছি। ভবতারণ একগুঁয়ে বলি বর্দের মতন ঘাড় নিচু করেই রইলেন। হঠাৎ বলে ওঠেন, আমাকে মার্জনা করবেন। আমার সিদ্ধান্ত আমি ইতিপূর্বেই গৃহস্বামীকে জানিয়ে দিয়েছি। আমি এ শ্রাদ্ধ বাড়িতে জলগ্রহণ করতে পারবো না। যে স্থূল কদর্য কথাটাকে এড়িয়ে যাবার জন্য এত কলাকৌশল, এত কৌতুক, এত হাস্যরস, তা সবই ব্যর্থ হয়ে গেল। যেন পঙ্ককুণ্ড থেকে উঠে আসা একটি বন্য বরাহের স্থূল দেহাবলেপনে ফেনের শুভ্র ফরাসটি কর্দম লিপ্ত হয়ে গেল। ইন্দ্রনারায়ণ চারিদিকে দৃকপাত করলেন। বাচস্পতি প্রস্থান করেছেন। তুলসী কপাটের আড়ালে আত্মগোপন করেছে। রূপেন্দ্রনাথ মেদিনীবদ্ধ দৃষ্টি, আর জগন্নাথ নিমিলিত নেত্র। সোজা হয়ে উঠে বসলেন ইন্দ্রনারায়ণ। বললেন, তুমি একটা সুপরিচিত চাণক্য শ্লোক বিস্মৃত হয়েছ ভবতারণ। স্বদেশী পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। ফরাসি ডাঙার চৌহদ্দির বাইরে প্রবল প্রতাপান্বিত নায়েব ভবতারণ গঙ্গোপাধ্যায়কে কেউ চিনতেও পারবে না। ঠিক যেমন গাঙ্গেয় গৌড়মণ্ডলের বাহিরে এই হীরক উষ্ণের শোভিত ইন্দ্রনারায়ণের পরিচয় হচ্ছে ওই আনজান শেঠ হোগা শায়েদ, কিন্তু বদরিকাশ্রম থেকে কন্যাকুমারিকা, কামাখ্যা থেকে দ্বারকা, তুমি ওই নগ্নপদ, নগ্নগাত্র টুলো পণ্ডিতটার নাম উচ্চারণ করে দেখো। ভবতারণ, প্রতিটি জনপদের সংস্কৃতজ্ঞ পণ্ডিত ওকে চিনবেন, উদ্দেশ্যে হাত তুলে প্রণাম জানাবেন। আজ থেকে 100 বছর পরেও এই গৌড় দেশে তোমার আমার নাম যদি আদৌ উচ্চারিত হয়, তবে তা কেন হবে জানো? আমরা দুজনে ছিলাম যুগান্তকারী মহাপণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চাননের সমকালের মানুষ। তুমি তোমার ওই চণ্ডাল ক্রোধকে মূলধন করে অমন একজন সর্বভারতীয় সর্বজন্মান্য মহাপণ্ডিতকে অপমান করবে, আর আমরা তা নীরবে সহ্য করে যাব? তুমি ভেবেছটা কি? ভবতারণ বললেন, কিন্তু আমার দৌহিত্রী হটি, উনি যে কায়দা করে তাকে অপহরণ করলেন। ইন্দ্রনারায়ণ বললেন, আমার বক্তব্যটা বোঝবার মতো শিক্ষা ও বুদ্ধি
তোমার নেই, তাই বলতে পারলে কায়দা করে অপহরণ করলেন। হ্যাঁ শোনো ভবতারণ, দৌহিত্রকে ওইভাবে আটকে রাখাটা তোমার অন্যায় হচ্ছিল, সামাজিক অন্যায়, নৈতিক অন্যায়। ফরাসি ভাষাটা আমি যতটা যত্ন নিয়ে শিখেছিলাম, সংস্কৃতটা ততটা যত্ন নিয়ে শিখিনি। তবু কৈশোরে শেখা একটা শ্লোকের কিছুটা আজও মনে আছে। পুরো শ্লোকটা আজ আর মনে নেই। তোমার কৌতূহল হলে তর্ক পঞ্চানন ঠাকুর তোমাকে শুনিয়ে দেবেন। তার প্রথম চরণটি ছিল পিতা রক্ষতি কৌমারে, অর্থাৎ কুমারী অবস্থায় অনুরা কন্যার যাবতীয় দায় দায়িত্ব তার জনকের, পিতার। লতায় পাতায় সম্পর্কে ধরে কোনো পিশ্বশুরের নয়, কন্যা পিতার ভদ্রাসনে। মাঝপথে গড়ছে ওঠেন ভবতারণ। ভদ্রাসন ছিল তো কুল্লে একটি পর্ণকুটির, ইতিমধ্যেই তা মাটিতে মিশিয়ে গেছে। মাথার উপর একখানা ছাদও নেই। ওই কপর দক্ষিণ ব্রাহ্মণের নিজের অন্ন সংস্থান কিভাবে হবে তার স্থিরতা নেই। আমার নাতনিকে সে খাওয়াবে কি? ইন্দ্রনারায়ণ চৌধুরী এবার নিজ মূর্তি ধরতে বাধ্য হলেন। বললেন, ভবতারণ, ভদ্র সমাজে যদি ভদ্র ভাষায় বাক্যলাপ করা ভুলে গিয়ে থাকো, তাহলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। একবার বলেছি, দ্বিতীয়বার বলছি, দূর সম্পর্কের ওই নাতনির উপর তোমার কোনো অধিকার নেই, না আইনত, না ন্যায়ত, না ধর্মত। তুমি শুনলাম তর্ক পঞ্চানন ঠাকুরকে আরও একটি যুক্তি নাকি দেখিয়েছ, বাহুবলের যুক্তি। সেটার কথা ভুলে যাও ভবতারণ, কারণ সেক্ষেত্রে তুমি আমাকে সপক্ষে পাবে না, পাবে বিপক্ষে। রূপমঞ্জরি আজ থেকে ভেষগাচার্যের কাছেই থাকবে, এই মুহূর্ত থেকে। ওর ভদ্রাসন না থাকলে বাপ বেটিতে গাছতলায় শয়ন করবে, অথবা হয়তো মন্দির চাতালে শোবে, কিংবা খোলা আকাশের নিচে। বাপ বেটিতে হয়তো শাকান্ন খাবে, অথবা উপবাস করবে। এ বিষয়ে কোনো অনধিকার চর্চা তুমি করতে পারবে না, করতে যেও না ভবতারণ, তার ফল ভালো হবে না, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। অগ্নিগর্ভ আগ্নেয়গিরির মতন হয়ে বসে রইলেন ভবতারণ। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন জগন্নাথ। তর্ক পঞ্চানন ধীর পায়ে এগিয়ে এলেন তুলসীর দিকে। তার পিঠে একটি হাত রেখে ইঙ্গিত করলেন ওকে অনুগমন করতে। দুজনে বেরিয়ে গেলেন পাশের একটি নির্জন কক্ষে। বোধ করি এটিও দুই মহলের মাঝখানে অন্তরাল। প্রবেশ করে পঞ্চানন ঠাকুর বললেন, তুলসী, এবারে এটাকে নে মা, হতভাগে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। তুলসী ইতস্তত করল, শেষে বলেই ফেলল, আমি কেন নেব ঠাকুর মশাই? এই মাত্র যে স্থির হলো রূপমঞ্জরিকে তার পিতার হাতে সমর্পণ করা হবে, মাঝখান থেকে আমি কেন নেব? জগন্নাথ হাসলেন, পাগলি মেয়ে, হ্যাঁ রে, বাপের সন্তান লাভ করে কি গুরুদেবের হাত থেকে? ওটা যে মায়ের জাতির কাজ। রূপমঞ্জরের মা হতভাগিনী এই সৌভাগ্য লাভ করতে পারল না, অন্তত তার ছোট মাই কাজটা করুক। তুই নিজে হাতে ওকে তুলে দিবি বাপের কোলে। আমি শুধু পথের বাধাগুলো সরিয়ে দিয়ে গেলাম। কি আক্ষেপের কথা! রূপেন্দ্র একটা অন্নদান, একটা বলিবর্ত। কুলীন ব্রাহ্মণ বংশের বিপত্নিক যুবক, কন্দর্পকান্তির রূপ। জিদ্দিবাজি না করলে শুধু কন্যার সন্তান নয়, তার ছোট মাকেও বরণ করে ঘরে তুলত আজ। কিন্তু না, তা হবার তো নয়। এক বজ্ঞা ঠাকুর বিশ্বাস করে, হিন্দু বিধবা যদি পুনর্বিবাহ করতে না পারে, তাহলে হিন্দু বিপত্নিকও পুনর্বিবাহের অধিকারী নয়। হে মূর্খামির কোনো অর্থ হয়? তুলসী বলল, হয় কি না হয় তা আমি কি জানি ঠাকুর মশাই, শাস্ত্রে কি বিধান আছে তা আপনারাই জানেন। তবে জামাইবাবু যা বলেন, পুরুষ এবং স্ত্রীলোকের সামাজিক অধিকার সমান হওয়া উচিত, সে কথা স্বীকার করলে কথাটা অযৌক্তিক নয়। পণ্ডিত বললেন, তোরা দুটোতেই উন্মাদ। তুলসী নিঃশব্দে
ঘুমন্ত রূপমঞ্জরীকে বৃদ্ধের কোল থেকে নিয়ে নিল। বৃদ্ধ বললেন, একটা কথা মা, তুই কাল পরশুর মধ্যে ওর পুতলা পুতলিগুলো আমার কাছে পাঠিয়ে দিবি। পুতলা পুতলি তার মানে? বুঝলি না? কাল থেকে শুরু হবে ওর কৃচ্ছ সাধনা। দাদা মশাইয়ের প্রাসাদে বিলাসের দিন শেষ হয়ে গেল ওর। ওই সঙ্গে হতভাগিনী নতুন করে মাতৃহীন হলো ওই অন্নদানটার জিতিবাজিতে। বাপকে সে চেনে না, দ্বিতীয়বার হারালো মাকে। পুতুলগুলো না পেলেও বাঁচবে কি করে? তুলসী অবাক হয়ে গেল ওই কট্টর পণ্ডিতের অন্তরে প্রবাহিত স্নেহ জাহ্নবীর পরিচয় পেয়ে। বৃদ্ধকে প্রণাম করে বলল, আপনি কাল আপনার কোনো বিশ্বস্ত ছাত্রকে ফরাসিডাঙ্গায় পাঠিয়ে দেবেন আমাকে হাত চিঠি দিয়ে, যাতে ছাত্রটিকে চিনতে পারি। তোর অক্ষর পরিচয় হয়েছে? তা হয়েছে। আমি চিঠি দিতে বলছি এজন্য যে আমি আপনার ছাত্রের হাতে দিদির গহনাগুলিও পাঠিয়ে দেব একটা তালিকা সমেত। এগুলো দিদির বিবাহ যৌতুক। সোঙাই গাঁয়ের জমিদার মশাই ওকে দিয়েছিলেন। জামাইবাবুকে আমি সেগুলি ফেরত দিতে চেয়েছিলাম, তিনি গ্রহণ করেননি। বলেছিলেন হটির বিবাহে সেগুলি যৌতুক দিতে। আজ যখন হটিকেই ফেরত দিতে হচ্ছে, তখন অলংকারগুলিও আমি প্রত্যর্পণ করতে চাই। জগন্নাথ বললেন, ঠিক আছে, তুই এখানে অপেক্ষা কর। আমি সেই হস্তিমূর্খ অন্নদানটাকে এখানে পাঠিয়ে দিচ্ছি। একটু পরেই রূপেন্দ্রনাথ এসে দাঁড়ালেন উন্মুক্ত দ্বার প্রান্তে। প্রশ্ন করলেন, ভিতরে আসতে পারি? তুলসী তখনও মুখে কাপড় গুঁজে হাসছে। হাসতে হাসতেই বললেন, আসুন আসুন শ্রীযুক্ত হস্তিমূর্খ অন্নদান। রূপেন্দ্র ভিতরে এসে বললেন, হঠাৎ এমন গৌরবময় সম্বোধন? না বাণুজ্যে মশাই, এটা আপনার শালিকার দেওয়া উপাধি নয়, আপনার গুরুদেবই বলে গেলেন। কেন জানেন? যেহেতু আপনি বিকল্প মাতা সহ কন্যাকে গ্রহণ করতে প্রস্তুত নন। এই নিন আপনার বুক জোড়ানো ধন। অতি সাবধানে রূপেন্দ্রনাথ ঘুমন্ত শিশুটিকে কোলে তুলে নিলেন। বললেন, তুমি তো জানোই তুলসী কেন আমি। ব্যাস ব্যাস, আমাকে ব্যাখ্যা দিতে হবে না। আমি জানি আপনার মতামত। যতদিন না বিধবাদের বিবাহ সমাজে গৃহীত হচ্ছে, ততদিন বিপত্নিকেরাও বিবাহ করার অধিকারী নয়, তাই তো? তুমি কি এই যুক্তিটা মানো না? আমার প্রশ্ন তা নয়। আমার জিজ্ঞাস্য, যতদিন সতীদাহ প্রথা রোধ না হচ্ছে, ততদিন স্ত্রীর বিয়োগে বিপত্নিক স্বামীদের সহমরণে যেতে বাধ্য করতে কেন আপনি আন্দোলন করছেন না? কৌতুকের সময় নেই তুলসী, হয়তো এই আমাদের শেষ সাক্ষাৎ। আজ তোমার বাবার যা অবস্থা হয়েছে, তাতে প্রাক্তন জামাতা হিসাবে তোমাদের বাড়িতে যদি কোনোদিন মাথা গলাই, থামুন আপনি। তাই বলে আমাদের আর কখনো দেখা হবে না কেন? মহম্মদ যদি পর্বতের কাছে না আসতে পারেন, তাহলে পর্বতই যাবে মহম্মদের কাছে। তার মানে তুমি সময় আসবে? পিসেমশাই অনুমতি দেবেন? কখনো নয়। তুলসী ঠোঁট উল্টে বললেন, ঠিকই বলেছেন আপনার গুরুদেব, আপনি একটি হস্তিমূর্খ অন্নদান। দেবাঞ্জেজি উদ্ভট শ্লোকটা শোনালেন, যার জোরে আপনি আজ হটিকে ফেরত দিতে পেলেন, তার পরের চরণটি মনে নেই? ভর্তা রক্ষতি যৌবনে। আপনি মুখ ফিরিয়ে রইলেন বলে আমি তো সারা জীবন থুবড়ি হয়ে থাকবো না, আমার মালিকানাও বদলাবে। তেমন সুদিন এলে সময় তীর্থেই বা যাব না কেন? এসো তুলসী, আমার নিমন্ত্রণ রইল। সেদিন কিন্তু আমার আজকের দান কড়াই গন্ডায় সর্দিতে হবে, বুঝেছেন? রূপেন্দ্রের ভ্রুকুঞ্চন হয়। বলেন, না, বুঝলাম না। নতনয়নে তুলসী বলল, দিদির জীবনে যে দুর্ঘটনা ঘটল, আমি তা ঘটতে দেব না আমার জীবনে। আপনি শুধু আমার ভগ্নিপতি নন, আপনি ভেষকাচার্য, তাই সংকোচ করব না। স্পষ্টই বলছি, তেমন তেমন অবস্থা যেদিন হবে, সেদিন আমি পালকি চেপে সময় চলে যাব। আমার বুক জোড়া ধন আজ আপনার হাতে তুলে দিয়েছি, সেদিন আপনি তা আমাকে ফেরত দেবেন। রূপেন্দ্রের কণ্ঠে
রসিকতার বাষ্পমাত্র রইল না। বললেন, ঠিক কথাই বলেছ তুলসী। তোমার বিবাহে আমার নিমন্ত্রণ হবে না, কিন্তু তোমার সন্তানকে জন্ম দেবার সৌভাগ্য থেকে যেন বঞ্চিত করো না আমাকে। তুলসী নত হয়ে প্রণাম করল রূপেন্দ্রকে। রূপেন্দ্র যুক্ত করে বললেন, ওং নমো নারায়ণায়। এরপর রূপমঞ্জরির বিদ্যারম্ভ 1748 খ্রিস্টাব্দ এবং এই দ্বিতীয় খণ্ডের 10ম পর্ব। বৈশাখের শেষ সপ্তাহ, মেঘ রাশিস্থে ভাস করে শুক্লে পক্ষে তৃতীয়াং তিথৈ, অর্থাৎ পুণ্যাহ অক্ষয় তৃতীয়া। সময়কালটা আজ থেকে প্রায় 250 বছর অতীতের। সঠিক হিসাবে 1155 বঙ্গাব্দ, জাবনিক বিচারে খ্রিস্টীয় 1748 সাল। রঘুনন্দনের মতানুসারে এই পুণ্যাহী ভগীরথের প্রার্থনায় জন্যতনয়া হিমালয় থেকে অবতরণ করেছিলেন গাঙ্গেয় মর্তভূমে সগর পুত্রদের উদ্ধার করতে। শুধু তাই নয়, এই অক্ষয় তৃতীয়াতেই শুরু হয়েছিল বর্তমান কল্পের সত্যযুগ। বর্ধমান ভক্তির একটি বর্ধিষ্ণু গ্রাম, নাম সোয়াই, দামোদর নদের সমান্তরালে বিস্তৃত। ভদ্রপল্লীর সবই দক্ষিণ তটে, ওপারে উত্তর পাড়ে জল অচল অচ্ছুতের বাস। ঘন নিবিড় গাছগাছালির মধ্যে উলু খড়ের একচালা, কখনো বা দোচালা, মাটির দেওয়াল, কঞ্চির বেড়া। গ্রামের সীমানা অস্তগামী সূর্যকে শেষ প্রণাম জানাতে পশ্চিমে তেঁতুল বট, উদয় ভানুকে প্রথম প্রণাম জানাতে ভোলা বাবার মন্দিরের ধাতব ত্রিশূল, উত্তরে দামোদর নদ আর দক্ষিণে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের শেষ প্রান্ত। এই গ্রামেরই মেয়ে আমাদের কাহিনীর প্রধান চরিত্র, হটি বিদ্যালঙ্কার, রূপমঞ্জরি, যার কথা শোনাবো বলে এত আয়োজন, অথচ এখনও সেই গাঁয়ের মেয়ে গাঁয়ে এসে পৌঁছননি। এবার আসছেন এই 10ম পর্বে, পিতৃহীন হতে। সূর্যোদয়ের পূর্ব থেকেই আজ দামোদরের ঘাটে স্নানার্থীদের ভিড়। জমিদারের অর্থানুকূল্যে চওড়া সোপান শ্রেণী নেমে গেছে জলে, মাঝখান দিয়ে দুভাগ করা। একদিকে পুরুষদের ঘাট ভাঁটির দিকে, অপরদিকে উজানে স্ত্রীলোকদের স্নানঘাট। মাঝখানে ঘাটোয়াল লছম প্রসাদের বিরাট গোলপাতার ছত্র। স্নানান্তে পুণ্যার্থীরা ঘনিয়ে আসে পাণ্ডাজি প্রতিষ্ঠিত শিবজি মহারাজের মাথায় ফুল বেলপাতা চড়ায়। কমণ্ডলু থেকে গঙ্গোদক ঢেলে দেয় শিবের মাথায়। হ্যাঁ, এই অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে দামোদরের জল গঙ্গা জলের মতন পবিত্র। স্নানার্থীরা 2-5 কড়ি প্রণামীও দেয়। পরিবর্তে কপালে নেয় চন্দন ছাপ, শ্বেত চন্দনের মাঙ্গলিক চিহ্ন, গ্রহণ করে চরণামৃত, প্রাসাদী ফুল ও পেঁড়া। পুরুষদের ঘাটে পুণ্য স্নান করছিলেন গ্রাম্য জমিদার তারাপ্রসন্ন ভাদুড়ী, বয়স 15-20 কাছাকাছি। সঙ্গে তাঁর বালক পুত্র, বংশের সম্ভাবনাময় সন্তান। তার বয়স 8 বৎসর, নাম শুভপ্রসন্ন। শুভ্রের স্নান ও ঝাঁপায় জোড়া শেষ হয়েছে। ভিজে কাপড় বৃত্ত কালীপদকে দিয়ে কাঁচা কাপড় পরে সে উঠে গেছে পাণ্ডাজির ছত্রছায়ায়। হাঁটু গেড়ে বসেছে ললাটে কৃষ্ণজির আশীর্বাদ চরণ ছাপ নিতে। তারাপ্রসন্ন দামোদর নদে আবক্ষ নিমজ্জিত অবস্থায় বাল্মীকি বিরচিত গঙ্গাষ্টকং আবৃত্তি করছিলেন। মা তো শৈলসুদাসপত্নী বসুধা শৃঙ্গার হারাবলী সরকারহন বৈজয়ন্তী ভগবতীং ভাগীরথীং প্রার্থায়। আদিকবি বাল্মীকি বিরচিত এই গঙ্গা স্তোত্র কি ছন্দে, কি সমাসবদ্ধতায়, বেশ কঠিন।
আর সকলেই সেজন্য অবগাহন স্নানকালে যেই গঙ্গাস্তব আবৃত্তি করে তা আদি শ্রীমৎ শঙ্করাচার্য বিরচিত অতি পরিচিত দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। কিন্তু তারাপ্রসন্নের স্বর্গগত পিতৃদেব ছিলেন বিচিত্র মেজাজের মানুষ। গড্ডলিকা প্রবাহে গা ভাসাতে গড়রাজি সব বিষয়ই, এমনকি গৃহাবরোধের ভিতর জীবন সঙ্গিনীকে সংস্কৃত শিখিয়ে দুজনে শৃঙ্গার রসের আস্বাদন করতেন, কালিদাস ভবভূতি ভাসের সঙ্গী হয়ে। তাই শৈশবেই পুত্রকে কণ্ঠস্থ করিয়েছিলেন বাল্মীকি বিরচিত এই বিচিত্র গঙ্গাস্তবটি। আগেই বলেছি, বর্ধমান ভূমির জনগণের বিশ্বাস অক্ষয় তৃতীয়ার পুণ্যাহে দামোদরের জলও মা গঙ্গার জলের মতন পবিত্র হয়ে ওঠে। এই ধারণাটা এসেছে অজয় নদ তীরবর্তী গ্রামবাসীদের বিশ্বাস থেকে। গঙ্গা নাকি কালনা কাটোয়া থেকে উজানে অজয় তীরবর্তী গ্রামে ওই পুণ্যাহে আগমন করেন। দামোদরে তা হওয়ার উপায় নেই, দামোদর গঙ্গায় পড়েনি। কিন্তু সে যুক্তি মানতে চায় না দামোদরের তীরবর্তী গ্রামের মানুষজন। আর মানেই বা কী করে? মনকে কিছু একটা বুঝ দিতে হবে তো। তারাপ্রসন্নের সহসা নজর হলো পূর্ব দিক থেকে একটা প্রকাণ্ড মহাজনী গহনার নৌকা পালের পর পাল তুলে শুভ্র রাজহংসের মতন ভাসতে ভাসতে এগিয়ে আসছে। যদিও নৌকাটি মাছ তরিয়ায় এবং এই বৈশাখের শেষ সপ্তাহে দামোদর নদ শীর্ণকায়, তবু বড় বড় ঢেউ এসে ভাঙছে পাড়ে। ছোটোখাটো ডিঙিতে সামাল সামাল রব উঠেছে। ঘাট থেকে যারা সাঁতরে মাছ নদে চলে গিয়েছে তারা মজাসে ঢেউ খাচ্ছে। গহনার নৌকা সচরাচর হয় বহু যাত্রীবাহী, মাল বহন করে না। এটা ঠিক তা নয়, এটিতে যাত্রী ব্যতি রেখে মালও বহন করা হয়। পাটাতনের নিচে সার দেওয়া কলসি গঙ্গা জলে পূর্ণ। ওপরের ওই ওং লেখা গৈরিক নিশানটি দেখেই সবাই চিনতে পেরেছে এই নৌকা এক পক্ষে একবার করে নবদ্বীপ কাটোয়া হয়ে এই সময় পর্যন্ত আসে, আর এক পক্ষে বাঁকা হয়ে চলে যায় শহর বর্ধমান। নৌকার মালিক বর্ধমান ধনকুবের নগেন্দ্র দত্ত, বাংলার নবাব আলীবর্দীর রাজ সরকারের তরফের ইজারাদার। তারাপ্রসন্ন আরও জানেন, মাসে একবার এই নৌকায় আসে দুর্গা গাঙ্গুলির আগমার্কা গঙ্গা জল। দুর্গা এই সময় গ্রামের একজন অত্যন্ত ধনী মহাজন, কুলীন, ব্রাহ্মণ, অর্থবান, ফলে সমাজের শিরোমণি। তার কারবার দুই জাতের, তন্তুবায় শোষণ এবং গঙ্গাজল বিতরণ। ওর বিশ্বাস প্রথমটির সঞ্চিত পাপ দ্বিতীয়টির পুণ্যে ধুয়ে মুছে যায়। গঙ্গাজল ছাড়াও আসে লবণ, দুটি গ্রাম জীবনের আবশ্যিক উপাদান। লবণের নৌকা কিছু দেরি করে এলেই তবু গ্রামের জীবনযাত্রা থেমে থাকবে না, বড়জোর আলুনি ব্যঞ্জনে অথবা কাঁচা ফলারে গ্রামবাসী মানিয়ে নেবে। কিন্তু দুর্গা গাঙ্গুলির মশায়ের ওং গঙ্গা ছাপ মারা গঙ্গা জলের নৌকা যদি দেরি করে আসে, তবে স্বয়ং সূর্যি ঠাকুর মাঝ আকাশে থমকে ডেরিয়ে পড়বেন বলে মনে লাগে। নৌকাখানি পারানি ঘিয়াঘাটের পাটাতনে এসে ভিড়ল। বড় সারেং নামিয়ে দিল প্রকাণ্ড নোঙর দামোদরের গর্ভে। তারপর অবতরণ করতে শুরু করল একদিক দিয়ে গঙ্গাজলের কলসি, অন্য দিক দিয়ে যাত্রীরা। হঠাৎ একটি চেনা মানুষ দেখে চমকে উঠলেন ভাদুড়ি মশাই। মন্ত্রোচ্চারণ বন্ধ হয়ে গেল তার। রূপও বন্ধ ঘটি নয়? হ্যাঁ, তাই তো। সঙ্গে একটি বছর তিনেকের ফুটফুটে মেয়ে, টুকটুকে গায়ের রং, মাথায় বেড়া বিনুনি, দলের সঙ্গে একজন বিধবা স্ত্রী লোক। রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সোঙাই গাঁয়ের স্বনামধন্য কবিরাজ, আজ 6 বছর প্রবাসে ছিলেন। জনশ্রুতি জগন্নাথ ধামেও গিয়েছিলেন। রওনা হন সস্ত্রীক বিবাহের কয়েক মাস পরেই। তারপর দীর্ঘ 6 বৎসর পরে আজ পুণ্যাহের দিনে গ্রামে ফিরে আসছেন।
কিন্তু রূপোর সঙ্গে ওই বিগত ভর্তা ভদ্রমহিলাটিকে? সাদা থান, আবক্ষ অবগুণ্ঠন, মুখখানিতেই দেখা যাচ্ছে না। সম্পূর্ণ নিরাভরণা, দুটি শ্যামবর্ণের সুডৌল বাহু। আন্দাজে তারাপ্রসন্নের মনে হলো বয়স 21 এপারে ওপারে। প্রায় 4 বছর পূর্বেই দুঃসংবাদটি পেয়েছিলেন পিতৃগৃহে একটি কন্যা সন্তানকে প্রসব করে রূপেন্দ্রনাথের সদ্য বিবাহিতা স্ত্রী কুসুম মঞ্জরী স্বর্গলাভ করেছেন। সুতরাং ওই কুন্দফুলের মতন সুন্দর ফুটফুটে মেয়েটি ওই যে বাপের হাত ধরে সাবধানে নৌকা থেকে নেমে আসছে, সে নিঃসন্দেহে কুসুম মঞ্জরীর মাতৃহীনা আত্মজা। কিন্তু ওই অপরিচিত বিধবাটি, শ্যামাঙ্গী যুবতীটি কে উনি? চকিতে আরও একটা কথা স্মরণে এলো তাঁর। ছি ছি ছি, আজ এই অক্ষয় তৃতীয়ার পুণ্যাহে অমন একটা বিশ্রী কথা যেন কেন ভেসে এলো স্মরণ পথে। পরক্ষণে নিজের মনকে ধিক্কার দেন। না, উনি মিনু খুড়িমা নন, হতে পারেন না। দুর্গা খুড়ো তো বহাল তবিয়ত, এ তো বিধবা। তবে কি দুর্গা খুড়ো ফৌত হয়েছেন ইতিমধ্যে? পায়ে পায়ে তারাপ্রসন্ন এগিয়ে এলেন পারানি ঘাটের কাছে। ছোট মেয়েটি তখন শক্ত ডাঙায়, ওদের মালপত্র বাক্স প্যান্টরা পুঁটুলিও নেমেছে। এখন রূপেন্দ্রনাথ ওই যৌবনবতী বিধবাটির নিরাভরণ বাম মণিবন্ধনটি দৃঢ় মসজিদে ধরে অবতরণ করছিলেন নৌকার উপর থেকে কর্দম পিচ্ছিল ঘাটে। আস্তে আস্তে বৌঠান, খুব পিছল আছে কিন্তু। শক্ত জমিতে পা পড়তে সে পায়ে নেই অলক্তক চিহ্ন কিংবা রূপার চুটকি। রূপেন্দ্রনাথ ওর মণিবন্ধকে মুক্তি দিলেন। ঘুরে দাঁড়াতেই চোখাচোখি হয়ে গেল তারা প্রসন্নের সঙ্গে। তারাদানা এগিয়ে আসেন প্রণাম করতে। তারা প্রসন্ন বাধা দিলেন, বুকে টেনে নিলেন আগন্তুককে। বললেন, তুমি আমার চেয়ে মাত্র 4 বছরের ছোট রূপেন, তুমি সেদিক থেকে আমার বয়স্য স্থানীয়। তারপর এতদিনে সময় মায়ের কথা মনে পড়ল। কিন্তু একই চেহারা হয়েছে গো তোমার। 6 বছর আগে সদ্য বিবাহিত রূপেন্দ্রনাথ যখন সস্ত্রীক তীর্থদর্শনে যাত্রা করেন, তখন তাঁর ভ্রুযুগলের উপর বিঘতখানেক ছিল সযত্নে ক্ষৌরীকৃত। মাথার পিছন দিকে গুচ্ছবদ্ধ অর্কফলায় রক্তকরবে অনুবিদ্ধ ক্ষৌরীকৃত ওষ্ঠলোম ও শ্বশ্রু, ললাট চন্দন চর্চিত পরিধানে ফরাসি ডাঙার মিহি বুনটের পৌনধনু গিলে করা ধুতি। আর আজ যখন গ্রামের ছেলে গায়ে ফিরে এলো, তখন তার এক মাথা তৈলতৃষিত ঘন কৃষ্ণ কেশদাম, শ্বশ্রু ও ওষ্ঠলোমে অমন সুন্দর মুখখানা পূর্ণগ্রাস চন্দ্রের মতন আবৃত। পরিধানে অর্ধধনু মলিন বস্ত্র, হাঁটুও ঢাকেনি তাতে। ঊর্ধ্বাঙ্গ নিরাবরণ। যদি সাম্যবেদী দীর্ঘ উপবীতটাকে অঙ্গাবরণ বলে গণ্য করা না হয়, বলাই বাহুল্য নগ্নপদ। রূপেন্দ্রনাথ সে কথার প্রত্যুত্তর না করে বলেন, এটা তো শুভ। হ্যাঁ রে, তুই তো মস্ত বড় হয়ে গেছিস। শুভপ্রসন্ন পাণ্ডাজির হাত ফসকিয়ে ঘনিয়ে এসে দাঁড়িয়েছে পারানি ঘাটে। সেও চিনতে পেরেছেন রূপেন খুড়োকে। এগিয়ে এসে প্রণাম করল বয়োজ্যেষ্ঠ 3 জনকেই। বিধবা কিছু না বুঝেই ছেলেটিকে কাছে টেনে নিলেন। রূপেন্দ্রনাথের লক্ষ্য হলো তাঁর কন্যাটি শিষ্টাচার সম্মত প্রণাম করতে এগিয়ে এলো না। দোষ তার নয়, এ শিক্ষা সে পায়নি এতদিন। তাই তাকে বললেন, একে প্রণাম করো সোনামা। মেয়েটির পরিধানে দাদামশাইয়ের দেওয়া রক্তিম রেশম বস্ত্র, 2 হাতে 2 গাছি করে আয়নামোর সোনার চুড়ি, নাকে নোলক, কানে পাতলা ঢেঁড়ি ঝুমকো, আর বিনা কাজলে কাজল কালো অতলান্তা 2টি হরিণ নয়নে অপার বিস্ময়। পিতার আদেশে সে এগিয়ে এলো। বোঝা গেল মেয়েটি বুদ্ধিমতী। কেউ শেখায়নি, কিন্তু শুভপ্রসন্নের অনুকরণে সে শুধু তারাপ্রসন্নকে প্রণাম করেই থামল না,
অপর দুজনকেও পদস্পর্শ করে প্রণাম করল। শুভপ্রসন্ন বললে, এই মেয়েটা ভেলভেলেটা, তুই আমাকে প্রণাম করলি নি যে? 4 বছরের বালিকাটি এতদিনে দাসদাসীদের কাছে যে ভাষা শিখেছে সেই ভাষাতেই বললে, ও মা, আমি কনে যাব, তুমি কি বাউন? তোমার গলায় কি পইতে আছে? রূপেন্দ্রনাথ মর্মাহত হলেন, কন্যার ভাষায়, তার বাচনভঙ্গিতে। কিন্তু দোষ তো তাঁরই। অনাদৃত আত্মচার শিক্ষার কোনো ব্যবস্থাই যে হয়নি এতদিন। জবাবে শুভপ্রসন্ন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিলেন তারাপ্রসন্ন। ছি, রাস্তায় দাঁড়িয়ে অমন ঝগড়া করে না। তারপর রূপেন্দ্রনাথের দিকে ফিরে প্রশ্ন করেন, একে তো ঠিক গ্রামে পদার্পণ মাত্র এই অনিবার্য প্রশ্নটির সম্মুখীন যে হতেই হবে এ কথা জানা ছিল। ওর ভদ্রাসন এখন জনমানবহীন। সেই জীর্ণ কুটিরে একজন যৌবনবতী বিধবাকে নিয়ে এক বিপত্নিকের পক্ষে বাস করাটা সমাজ মেনে নেবে না। তার গুরুদেব জগন্নাথ তর্কপঞ্চাননও এ যুক্তি দেখিয়েছিলেন, মালতীও বলেছিল। কিন্তু একবক্কা ঠাকুর কারো পরামর্শে কর্ণপাত করেননি। এখন লক্ষ্য হলো, মালতী মরমে মরে গিয়ে দামোদরের স্রোতধারার দিকে তাকিয়ে প্রস্তর মূর্তির মতন পিছন ফিরে দাঁড়িয়ে আছে। রূপেন্দ্রনাথ বললেন, উনি আমার বৌঠান। বৌঠান? তোমার কোনো বড় ভাইয়ের কথা তো কখনো শুনিনি। না তারাদা, রক্তের সম্পর্ক নেই। এর স্বামী ছিলেন আমার বড় ভাইয়ের মতন, আমার গুরুদেবের নিজের ভাগিনেও। মহাপণ্ডিত ছিলেন তিনি, ঘনশ্যাম সার্বভৌম। সম্প্রতি লোকান্তরিত হয়েছেন, তাই নিয়ে এলাম, উনি এ গাঁয়েই থাকবেন। তারাপ্রসন্নের কৌতূহল এতক্ষণে বিস্ময়ে রূপান্তরিত হয়ে গেছে। বলেন, বলো কি রূপেন, ত্রিবেণীর মহাপণ্ডিত জগন্নাথ তর্কপঞ্চাননের ভাগিনেও পণ্ডিত মশাইয়ের প্রকাণ্ড ভদ্রাসনে এর স্থান সংকুলন হলো না? শুনেছি তর্কপঞ্চাননের সর্বতভদ্রে প্রতি বেলায় শতাধিক কলাপাতা পড়ে। রূপেন্দ্র বলেন, ঠিকই শুনেছ তারাদা, এর ভিতরে অনেক কথা আছে। মাঝ সড়কে দাঁড়িয়ে তা আলোচনা না করলেও চলবে। বলবো তোমাকে সব কথা। জ্যাঠামশাই কেমন আছেন? বাবা মশাই? ও, তুমি তো কিছু জানো না। তিনি আজ 2 বছর হলো গোলকে গেছেন। আগামী শ্রাবণের শুক্লা দ্বাদশীতে তাঁর 3য় বার্ষিক শ্রাদ্ধ। বলো কি, জ্যাঠামশাই নেই? মর্মাহত হলেন রূপেন্দ্রনাথ। সমগ্র গৌড়বঙ্গে ওই একটি মানুষকে নিশ্চিতভাবে সপক্ষে পাবেন এই আশা ছিল মনে। বর্ধমান রাজ নয়, মহারাজ কৃষ্ণচন্দ্র নয়, জগন্নাথ তর্কপঞ্চাননও নয়, সোয়াই গাঁয়ের সেই আধুনিক মন জমিদারটি ছিল তার অবচেতন মনের একমাত্র ভরসা। মুহূর্ত মধ্যে যেন মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। গ্রাম্য কুসংস্কারের বিরুদ্ধে রূপেন্দ্রনাথের বিদ্রোহ তাহলে কে হবে সহায়? তারাপ্রসন্ন সভাপতি নির্বিরোধী এবং প্রাচীনপন্থী। জানতে চাইলেন, আর জেঠিমা? বাবামশাইয়ের বাৎসরিক শ্রাদ্ধ পর্যন্ত তিনি গ্রামেই ছিলেন। তারপর বায়না ধরলেন কাশিবাসী হবেন। তুমি তো জানোই, কাশীর 64 যোগিনী ঘাটে গঙ্গার উপর আমাদের একটি মোকাম আছে। এখন তিনি সেখানেই আছেন। সপাক আহার করেন, গঙ্গা স্নান করেন, আর মন্দিরে মন্দিরে পূজা দিয়ে বেড়ান। একটা দীর্ঘশ্বাস পড়ল রূপেন্দ্রের। হঠাৎ বলে বসলেন, নিয়তি কেন বাধ্যতে? তারাপ্রসন্ন ম্লান হেসে বললেন, মনে আছে সে কথা? তোমার ওই প্রশ্নের জবাবে মা একদিন বলেছিলেন, মনসা। রূপেন্দ্রনাথ বললেন, জপের মন্ত্র কি ভোলা যায়? শুভপ্রসন্নের শিক্ষারম্ভ হয়েছে। শিক্ষা বলতে সংস্কৃত। সে জানতে চায়, ও কথার মানে কি বাবা মশাই? তারাপ্রসন্ন বুঝিয়ে দেন, নিয়তি কেন বাধ্যতে মানে নিয়তিকে কে বাধা দিতে পারে। প্রশ্নের মধ্যেই রয়েছে উত্তর, অর্থাৎ নিয়তি অপ্রতিরোধ্য।
কেউ তাকে বাধা দিতে পারে না। তোমার ঠাকুমা তা মানতে চাননি, তাই তোমার ঠাম্মা বলেছিলেন মনসা, অর্থাৎ মনের জোর। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।